পুরোটাই বলছে দাঁড়িয়ে যাও। আচ্ছা, ড্যারেনডফ কি বলছে না, ড্যারেনডফের ক্লাস অ্যান্ড ক্লাস কনফ্লিক্ট ইন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এটা ড্যারেনডফের বইয়ের নাম। এই গ্রন্থে তিনি তার দ্বন্দ্বতত্ত্ব দিয়েছেন এবং তিনি ফাংশনাল কোঅর্ডিনেশন এবং ইন্টিগ্রেশনের অপোস্ট করেছেন, বিরোধিতা করেছেন। যে ক্রিয়াবাদীদের মতে সোসাইটি বা সমাজ যে ওয়েল ইন্টিগ্রেটেড একটা সিস্টেম, সমাজকে তারা যে সুসংহত ব্যবস্থা হিসাবে বর্ণনা করেছেন, ড্যারেনডফ এটাকে বিরোধিতা করেছেন। এবং তিনি তার দ্বন্দ্বতত্ত্বের শুরুতে তিনি মার্কসকে বা মার্কসের সাথে তার দ্বন্দ্বতত্ত্বের একটা পার্থক্য দেখা যায় এবং তিনি মার্কসকে সম্পূর্ণ বাতিল না করে মার্কসের সমালোচনা করেছেন। ক্লিয়ার? মার্কসকে সম্পূর্ণ বাতিল না করে মার্কসের সমালোচনা করেছেন এবং সমালোচনা সূত্রে তিনি প্রেজেন্ট সোসাইটি বা বর্তমান সমাজকে তিনি আলোচনা করেছেন। এবার মার্কস দ্বন্দ্বতত্ত্বের কি বলেছেন বা প্রেজেন্ট সোসাইটি সম্পর্কে কি বলেছে, সোসাইটিতে কেমন দ্বন্দ্বের কথা বলেছেন, সেগুলো আলোচনা করব এবং কিভাবে ক্রিটিক করেছে, কিভাবে কিভাবে ড্যারেনডফ সেটাকে ক্রিটিক করেছে, সমালোচনা করেছে, বা ধরুন ড্যারেনডফ কিভাবে তার তত্ত্ব দিয়েছেন, সেগুলো আমরা জানবো। মার্কসের যে তত্ত্ব সেটা মূলত টু ক্লাস থিওরি। মার্কস দুটি শ্রেণীর কথা উল্লেখ করেছেন, তাই তো? মার্কসের দ্বন্দ্বতত্ত্বে যে বেসিক্যালি দুটো শ্রেণী দেখা যায়, একটা হচ্ছে রুলিং ক্লাস, একটা হচ্ছে সাবজেক্ট ক্লাস, একটা হচ্ছে শাসক শ্রেণী, একটা শোষিত শ্রেণী। যেটা দাস সমাজে ছিল দাস প্রভু শাসক শ্রেণী, কৃতদাস শোষিত শ্রেণী। আবার সামন্ততন্ত্রে ছিল কারা? সামন্ত প্রভুরা হচ্ছে কি শাসক, আর ভূমিহীন কৃষকরা ছিল শোষিত। আবার এই পুঁজিবাদী বা হ্যাঁ, এই ক্যাপিটালিস্ট সোসাইটি, এখানে কারা শাসক শ্রেণী? ইন্ডাস্ট্রিয়ালিস্ট যারা, শিল্পপতি যারা, পুঁজিপতি যারা। আর শোষিত কারা? সাবজেক্ট ক্লাস কারা? শ্রমিকেরা, তাই তো? তাহলে মার্কসের আমরা প্রত্যেকটা সমাজে মার্কসের এই থিওরিটা, মার্কসের যে কনফ্লিক্ট থিওরি, সেটা বেসিক্যালি টু ক্লাস থিওরি, অর্থাৎ তিনি সমাজে দুটো শ্রেণীর কথা বলেছেন, একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে শোষিত, একটা রুলিং ক্লাস আর একটা সাবজেক্ট ক্লাস। ড্যারেনডফ বলছেন এই যে মার্কসের শ্রেণী সম্পর্কে এই যে তত্ত্ব, এই শ্রেণী সম্পর্কে তত্ত্বটা মূলত 19th সেঞ্চুরির মধ্যে সীমাবদ্ধ। ক্লিয়ার? মার্কসের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব মূলত ঊনবিংশ শতাব্দীতে সীমাবদ্ধ, বা মার্কসের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব দ্বারা আমরা ঊনবিংশ শতাব্দীকে আমরা ডেসক্রাইব বা ইন্টারপ্রিয়েট করতে পারি। এবং ড্যারেনডফ বলেছেন যে মার্কসের এই থিওরি, ক্লাস থিওরি বা মার্কসের শ্রেণী সম্পর্কিত তত্ত্ব মূলত ন্যারো, এবং এখানে প্রপার্টি সম্পর্কে একটা সংকীর্ণ ধারণা পাওয়া যায়, এবং এটা একটা পুরোপুরি একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যায় না। ক্লিয়ার? মার্কসের তত্ত্বতে আমরা প্রপার্টি সম্পর্কে, সম্পত্তি সম্পর্কে আমরা পুরোপুরি বা সম্পূর্ণ ধারণা পাই না। মার্কসের তত্ত্বে প্রপার্টি সম্পর্কে আমরা যে ধারণা পাই সেটা মূলত একটা আংশিক ধারণা, সেটা মূলত একটা ন্যারো ধারণা, একটা সংকীর্ণ ধারণা। ক্লিয়ার? এবং মার্কস শ্রেণী বলতে কি বুঝিয়েছেন বলো তোমরা? শ্রেণীর ডেফিনেশনে তিনি কি বলেছেন? এই যে রুলিং ক্লাস আর সাবজেক্ট ক্লাস পড়লাম, পুঁজিপতি শ্রেণী আর শ্রমিক শ্রেণী বললাম, এই কারা পুঁজিপতি কারা শ্রমিক এটা কি দ্বারা ডিটারমাইন হয়? শ্রেণী বলতে অর্থনীতিতে মানুষের অবস্থানটা, বাজার অর্থনীতিতে মানুষের অবস্থান, সেই অবস্থান অনুযায়ী বাজার না, বাজার অর্থনীতির অবস্থান নয়, মানুষের অবস্থান না। আর কেউ? অপর্ণা কি বলছিলে? আর কে বলবে? রিজু, মানসী? স্যার ইকোনমি। ইকোনমি, ইকোনমিটা কি বলো, ডিটেইলস বলো। যাদের কাছে ইকোনমি বেশি তারা শোষণ করবে, আর যাদের নেই তারা তাদের দ্বারা শোষিত হবে। ইকোনমিটা বেশি কাদের হবে, কেন হচ্ছে? স্যার বলবো? স্যার মোড অফ প্রোডাকশন যাদের হাতে থাকবে তারাই হচ্ছে সমাজের রুলিং ক্লাস। মোড অফ প্রোডাকশন, মার্কসের শ্রেণী সম্পর্কিত ধারণা মূলত ওনারশিপ অ্যান্ড নন ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন।
অর্থাৎ উৎপাদনের যে উপকরণগুলো লাগছে, যেমন ধরো ইন্ডাস্ট্রির জন্য ল্যান্ড লাগছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট লাগছে, এই উপকরণগুলো মিনস অফ প্রোডাকশনটা ওনারশিপ এবং নন ওনারশিপকে কেন্দ্র করে সমাজের শ্রেণী গড়ে উঠছে। যাদের এই ওনারশিপ থাকছে তারা রুলিং ক্লাস, যাদের ওনারশিপ থাকছে না তারা হচ্ছে সাবজেক্ট ক্লাস, তারা শোষিত শ্রেণী। আর যারা যাদের থাকছে তারা হচ্ছে মালিক শ্রেণী বা শাসক শ্রেণী। ক্লিয়ার? অর্থাৎ মার্কসের যে শ্রেণী সম্পর্কিত ধারণা সেটা মূলত ওনারশিপ অ্যান্ড নন ওনারশিপ অফ মিনস অফ প্রোডাকশন। মোড অফ প্রোডাকশনের দুটো ভাগ, একটা রিলেশনস অফ প্রোডাকশন, একটা হচ্ছে মিনস অফ প্রোডাকশন। এই মিনস অফ প্রোডাকশনের উপর বেস করে তো রিলেশনস অফ প্রোডাকশন থাকছে। এই রিলেশনস অফ প্রোডাকশনটা হচ্ছে, রিলেশনস অফ প্রোডাকশন বলতে কি বোঝাচ্ছে? রিলেশনস অফ প্রোডাকশন কোনটা? যে কোনো উৎপাদনের জন্য যা যা উপকরণ লাগছে সেই উপকরণের উপর বেশ করে মানুষের সাথে মানুষের সম্পর্ক। একটা দলে উপকরণটা আছে, একটা দলে উপকরণ না। যেমন ধরো চাষাবাদ, চাষ করার জন্য ট্রাক্টর প্রয়োজন, জমি প্রয়োজন। এই জমির ট্রাক্টরের মালিকানা যাদের আছে তারা মালিক শ্রেণী, বা তারা মালিক বলবো না, তারা হচ্ছেন শাসক শ্রেণী, তারা জমিদার হচ্ছেন মালিকই। আবার যাদের নেই তারা হচ্ছে ভূমিহীন কৃষক। তাই তো? অর্থাৎ এই মিনস, অর্থাৎ ক্লাসের যে ফরমেশনটা, শ্রেণীর যে ধারণা, শ্রেণীর ধারণা বেসিক্যালি গড়ে উঠছে এই মিনস অফ ওনারশিপ, মিনস অফ প্রোডাকশন, যেটা এই মিনস অফ প্রোডাকশনের ওনার্স মালিকানা আর মালিকানাহীনতাকে কেন্দ্র করে। যার মালিকানা আছে তারা শাসক, যার মালিকানা নেই তারা শোষিত। তাই তো? এখানে মার্কস কোনো অথরিটি স্ট্রাকচারের কথা বলেননি, মার্কস কোনো কর্তৃত্বের কথা বলেনি, কর্তৃত্বের কাঠামোর কথা বলেনি মার্কস। মার্কস বলছেন যে ক্লাসের ধারণা মূলত এই গড়ে উঠছে কি মিনস অফ প্রোডাকশনের মালিকানাহীনতাকে কেন্দ্র করে। তিনি কোনো তার আলোচনাতে, শ্রেণী সম্পর্কিত আলোচনাতে কোনো শ্রেণী সম্পর্কিত আলোচনায় কোনো অথরিটি স্ট্রাকচারের ধারণা দেননি। এবং তাই ড্যারেনভ বলছেন যে মার্কসের এই আলোচনা তাই 19th সেঞ্চুরির মধ্যে সীমাবদ্ধ। ক্লিয়ার? যে মার্কসের এই আলোচনা মূলত ঊনবিংশ শতাব্দীর মধ্যে সীমাবদ্ধ। এই অর্থাৎ ক্লাস ফরমেশনের এই কনসেপশন দিয়ে, এই ধারণা দিয়ে আমরা 20th সেঞ্চুরিকে বা প্রেজেন্ট সোসাইটিকে, 21st সেঞ্চুরি সোসাইটিকে আমরা ডেসক্রাইব করতে পারি না। ক্লিয়ার? ড্যারেনভ বলছেন যে মার্কস ফেল টু গ্রাস্প দ্যাট কন্ট্রোল অফ প্রোডাকশন ইজ দ্য কি অফ ইকোনমিক পাওয়ার। ড্যারেনভ বলছেন যে এই যে অর্থনৈতিক ক্ষমতা, যেটা বললো রেশমা, যে ইকোনমি, যে সমাজে শ্রেণীর ধারণাটা ইকোনমিকে কেন্দ্র করে উঠছে, যে অর্থনীতি কার হাতে থাকছে, ইকোনমিক পাওয়ার কার হাতে থাকছে। ড্যারেনভ বলছেন যে এই ইকোনমিক পাওয়ার বা অর্থনৈতিক ক্ষমতাটা মূলত কন্ট্রোল অফ প্রোডাকশনকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেটা মার্কসের আলোচনাতে আমরা পাই না, যেটা মার্কসের আলোচনাতে মিসিং। কন্ট্রোল অফ প্রোডাকশন অর্থাৎ উৎপাদনটাকে কারা নিয়ন্ত্রণ করছে। ক্লিয়ার? মার্কস ডিনাইড দ্যাট কন্ট্রোল অফ মিনস অফ প্রোডাকশন কুড বি সেপারেটেড ফ্রম ওনারশিপ। এখানেই হচ্ছে ড্যারেনডফের সাথে মার্কসের পার্থক্য। মার্কস কিন্তু এই মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ সম্পদের যে মালিকানা এবং সেটাকে কন্ট্রোল করার সামর্থ্য, এই দুটোকে এক করে দেখেছেন। ক্লিয়ার? অর্থাৎ আমার সম্পত্তি আছে, আমি নিয়ন্ত্রণ করছি। অর্থাৎ নিয়ন্ত্রণ করার সামর্থ্য এবং মিনস অফ প্রোডাকশন, উৎপাদনের উপকরণের বা উৎপাদনের শক্তি, এই দুটোকে তিনি সেপারেট করেননি। ড্যারেনভ বলছেন এই দুটো কিন্তু আলাদা বিষয়। যেমন ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের খ্রিস্টান কলেজে কন্ট্রোল করছে কে, বা পুরো ধরো ক্লাস কখন হবে, কি হবে না, যে কোনো তোমাদের সমস্যা আমাদের সমস্যা, বা পুরো কলেজটাকে চালনা করছেন কে? কলেজের হেড। তিনি কে? প্রিন্সিপাল স্যার। প্রিন্সিপাল স্যার কিন্তু কখনোই খ্রিস্টান কলেজের মালিক নন।
ফর এক্সাম্পল স্টেট ব্যাংকটাকে চালনা করছেন কে? ম্যানেজার। ম্যানেজার কিন্তু স্টেট ব্যাংকের মালিক নন। ক্লিয়ার? অর্থাৎ এখানে কন্ট্রোল করাটা এবং মিনস অফ প্রোডাকশন এই দুটো আলাদা হচ্ছে। ক্লিয়ার? কন্ট্রোল অফ মিনস অফ প্রোডাকশন, শোনা যাচ্ছে না? শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। ও, অপর্ণা তাহলে নেটের সমস্যা হচ্ছে। তাহলে অ্যারান্ডফ যেটা বলছেন যে মার্কস মূলত এই কন্ট্রোল অফ মিনস অফ প্রোডাকশন এবং কন্ট্রোল অফ ওনারশিপ, এই কন্ট্রোল অফ ওনারশিপ এই দুটোকে এক করে দেখেন, এই দুটোকে সেপারেট করেননি। ড্যারান্ডফ এই দুটোকে সেপারেট করছেন যে মিনস অফ প্রোডাকশনের ওনারশিপ এবং কন্ট্রোল করার যে ক্ষমতা এই দুটো আলাদা বিষয়। ক্লিয়ার? এবং থার্ড ভলিউমও ক্যাপিটাল, মার্কসের ক্যাপিটালের থার্ড ভলিউমে তিনি জয়েন্ট স্টক কোম্পানির কথা বলছেন। ক্লিয়ার? যেখানে কিন্তু ওনারশিপ এবং কন্ট্রোল দুটো আলাদা হচ্ছে। ক্লিয়ার? মালিকানা এবং কন্ট্রোল এবং নিয়ন্ত্রণ করার সামর্থ্য এই দুটো আলাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ মার্কসের মতে যে রিলেশনস অফ প্রোডাকশনটা ক্লাস ফরমেশন এবং অথরিটি দুটোরই নির্দেশক আর কি, কিন্তু ড্যারান্ডফ সেটাকে বলছেন না। ক্লিয়ার? এই জয়েন্ট স্টক কোম্পানিটা আমি তোমাদের বলছি আবার। জয়েন্ট স্টক কোম্পানি মানে জানো তোমরা কোনটা? কি স্যার আরেকবার বলুন, শোনা গেল না। জয়েন্ট স্টক কোম্পানি কোনটা জানো তোমরা? না স্যার। জানো জয়েন্ট স্টক কোম্পানি? বলতে পারবে কেউ জয়েন্ট স্টক কোম্পানি কোনটা? বোঝা যাচ্ছে না? আচ্ছা বলি, জয়েন্ট স্টক কোম্পানি বলতে বোঝাচ্ছে বেসিক্যালি এই যে ধরো রিলায়েন্স, তো রিলায়েন্সের মালিক কে বলো? রিলায়েন্সের মালিক কে বলো? শ্রীরাম হ্যাঁ, আম্বানি। আম্বানি। তাই তো? আম্বানি। হুম। আম্বানি কিন্তু রিলায়েন্সের 100% মালিক নয়, রিলায়েন্সের কিন্তু শেয়ার আছে। রিলায়েন্সের যে কোনো জয়েন্ট স্টক কোম্পানি বলতে যার একটা লিমিটেড পার্সেন্টেজ ওনারশিপ, যারা যিনি ওনার, যিনি মালিক তিনি হোল্ড করেন, বাকিটা শেয়ার দেওয়া থাকে। স্টেট ব্যাংকের দেখবে এই শেয়ার বাজার শুনেছো তো নাম, সেখানে শেয়ার কেনা বেচা হয়। 51% শেয়ার দেওয়া হয়, 49% রাখে। একটা সরকারি কোম্পানি 49% শেয়ার হোল্ড করতে পারে, 51% শেয়ার সে কিন্তু পাবলিককে দেয়। সেই শেয়ারটা আমি যদি কিনি, আমিও কিনতে পারি সেই শেয়ারটা, তার 1% বা 0.1% তুমিও কিনতে পারো সেটা। ক্লিয়ার? জয়েন্ট স্টক কোম্পানি বলতে হচ্ছে ক্যাপিটালটা ছড়িয়ে যাওয়া। অর্থাৎ রিলায়েন্সের যে, মনে করো রিলায়েন্স কোম্পানিটার টোটাল 100 টাকা পুঁজি। ক্লিয়ার? যে টোটাল 100 টাকা পুঁজি, এই 100 টাকা পুঁজির মালিক কিন্তু 100 টাকা মুকেশ আম্বানি নয়। মুকেশ আম্বানির সেটাতে ইনভেস্টমেন্ট আছে 49 টাকা, 51 টাকা ইনভেস্ট আছে বাকি বিভিন্ন মানুষের যারা শেয়ার কিনে রেখেছে। জয়েন্ট স্টক কোম্পানি বলতে এটা, যেখানে শেয়ার গুলো মার্কেটে দেয়া হয়। ক্লিয়ার? বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো না পারছো না বলো তো? হ্যাঁ স্যার। হুম, বুঝতে পারছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। স্যার এবার যদি আমি শেয়ার কিনে রাখি তো ওখানে আমার কি কি প্রফিট হচ্ছে? কোনটা? যদি তুমি যে ধরুন তুমি আমি যদি শেয়ার, হ্যাঁ, তুমি শেয়ার কিনে রাখলে কোম্পানি যদি লাভ করে তুমিও লাভ করবে, কোম্পানি যদি লস করে তুমিও লস করবে। আচ্ছা শেয়ার পড়লে দেখায় না, শেয়ার পড়ে গেছে, শেয়ার পড়লে তুমিও লস করবে। যদি মনে করো তুমি একটা শেয়ার কিনলে, 20 টাকা দিয়ে একটা শেয়ার কিনলে, সেই শেয়ারটা হয়তো তুমি রাখলে 2 মাস পরে সেই শেয়ারটার ভ্যালু হলো হয়তো 25 টাকা, তুমি 5 টাকা প্রফিট করলে, সেই শেয়ারটা তুমি ছেড়ে দিলে 25 টাকা পেয়ে যাবে। আবার যদি সেই শেয়ারটা যদি 20 টাকাটা যদি 10 টাকা দাঁড়িয়ে যায়, তুমি সেটা বিক্রি করলে 10 টাকা পাবে। ঠিক আছে? এই যে জয়েন্ট স্টক কোম্পানি আসছে, মার্কস মনে করছেন এই জয়েন্ট স্টক কোম্পানিটা বেসিক্যালি এলিমিনেশন অফ ক্যাপিটাল অ্যাজ এ প্রাইভেট প্রপার্টি। ক্লিয়ার? তিনি মনে করছেন যে এই জয়েন্ট স্টক কোম্পানি আসার মধ্য দিয়ে
প্রাইভেট ক্যাপিটালের এলিমিনেশন শুরু হয়েছে, আর কোনো ব্যক্তিগত সম্পত্তি থাকবে না। তিনি বলেছেন এই জয়েন্ট স্টক কোম্পানির আবির্ভাব বেসিক্যালি হাফ ওয়ে টু ক্লাসলেস সোসাইটি। তিনি মনে করছেন যে তাহলে একটা ক্লাসলেস সোসাইটির দিকে আমরা যাচ্ছি। বোঝা যাচ্ছে বিষয়টা? অর্থাৎ মার্কসের থার্ড ভলিউমে তিনি জয়েন্ট স্টক কোম্পানি যে আলোচনা করেছেন, তিনি মনে করেছেন যে জয়েন্ট স্টক কোম্পানি আসার মধ্য দিয়ে আমরা একটা ক্লাসলেস সোসাইটির মধ্য দিয়ে যাচ্ছি, কারণ একজন মানুষের হাতে পুরো ক্যাপিটালটা থাকছে না, ক্যাপিটালটা শেয়ার হচ্ছে, ক্যাপিটালটা সোশ্যাল হচ্ছে, সোশ্যাল ক্যাপিটালে হয়ে দাঁড়িয়েছে। যে তুমিও রিলায়েন্সের 1% শেয়ার হোল্ডার হতে পারো, আমিও হতে পারি, যে কেউ হতে পারে। মুকেশ আম্বানি কিন্তু রিলায়েন্সের 100% ম্যানেজার, 100% শেয়ার হোল্ডার বা 100%-এর মালিকানা নয়, মালিক নন। ক্লিয়ার? কিন্তু ড্যারেন্ডো বলছেন যে এই যে এই জয়েন্ট স্টক কোম্পানি আসার ফলে বেসিক্যালি কি হচ্ছে না, বেসিক্যালি ওনারশিপ আর কন্ট্রোলটা আলাদা হচ্ছে। ক্লিয়ার? যে ওনারশিপ আর কন্ট্রোল দুটো আলাদা হচ্ছে। রিলায়েন্সের 1% শেয়ার আমার কাছে আছে, কিন্তু রিলায়েন্স আগামী দিনে কি লঞ্চ করবে সেটা ডিসাইড করে কে? মুকেশ আম্বানি। আমি ডিসাইড করতে পারবো না, আমি ডিসাইড করি না বা করতে পারি না। অর্থাৎ ওনারশিপ আর কন্ট্রোলটা আলাদা হয়ে যাচ্ছে। এটাকে ড্যারেনফ বলছেন পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটি, উত্তর পুঁজিবাদী সমাজ। মার্কস মনে করেছেন এটা হচ্ছে ক্লাসলেস, শ্রেণীহীন সমাজের দিকে যাচ্ছি, মার্কস মনে করেছিলেন। ড্যারেনফ বলছেন না, এই জয়েন্ট স্টক কোম্পানির মাধ্যমে আমাদের ক্যাপিটালটা সোশ্যাল হয়ে যাচ্ছে না, সোশ্যাল হচ্ছে কিন্তু সেটা শ্রেণীহীন সমাজের দিকে যাত্রা নয়, সেটা বেসিক্যালি একটা পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটি যেখানে ওনারশিপ এবং কন্ট্রোল দুটো সেপারেট হচ্ছে। আমি রিলায়েন্সের 1% শেয়ার হোল্ডার মালিক, 1% শেয়ার হোল্ডার, তার মানে এটা নয় রিলায়েন্সের কোন প্রোডাক্টটা মার্কেটে আসবে সেটা আমি ডিসাইড করব। অর্থাৎ অর্থাৎ ওনারশিপ আর কন্ট্রোল করার সামর্থ্য দুটো বদলে যাচ্ছে। স্টেট ব্যাংক একটা গভর্নমেন্ট সেক্টর, কিন্তু স্টেট ব্যাংকটা পরিচালনা করছে স্টেট ব্যাংকের বিভিন্ন যে রিজিওনাল ম্যানেজার আছে, তারা নিজের নিজের রিজিয়ন গুলো পরিচালনা করছেন। স্টেট ব্যাংকে কিন্তু মাচানতলার ব্রাঞ্চ কখন বন্ধ হবে, কাকে লোন দেবে, সেটা কিন্তু ভারত সরকার কিন্তু সেটা ডিসাইড করে না, সেটা ডিসাইড করে কে? সেটা ডিসাইড করে ব্যাংকে যিনি ম্যানেজার পোস্ট হোল্ড করছেন তিনি। অর্থাৎ ওনারশিপ, মালিকানা আর কন্ট্রোল, নিয়ন্ত্রণ করার সামর্থ্য বা পরিচালনা করার সামর্থ্য, এই দুটো সেপারেট হচ্ছে। এটাকে ড্যারেনফ বলছেন পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটি। ক্লিয়ার? অর্থাৎ এখানে প্রাইভেট ক্যাপিটাল ভেঙে গিয়ে একটা সোশ্যাল ক্যাপিটাল আসছে, এবং এখানে সিঙ্গেল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, একজন ব্যক্তির কাছে পুরো ক্যাপিটালটা হোল্ড করা ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? অর্থাৎ জয়েন্ট স্টক কোম্পানির ফলে যে মার্কস মনে করেছিলেন কি, মার্কস মনে করেছিলেন যে ক্যাপিটালিজমের অবসান হবে এবং ক্যাপিটালিজম এবং সাথে সাথে ব্যক্তিগত ক্যাপিটালের বা সম্পত্তির অবসান হবে। কিন্তু ড্যারেনফ বলছেন না, এটা বেসিক্যালি পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটি, যেখানে সোশ্যাল ক্যাপিটাল থাকছে কিন্তু ক্যাপিটালিজম থাকছে, ক্যাপিটালিজম এক্সিস্ট করছে, কিন্তু ওনারশিপ এবং কন্ট্রোল করার সামর্থ্য দুটো সেপারেট হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবং এই জয়েন্ট স্টক কোম্পানি আবির্ভাবের সাথে সাথে মূলত এক্সপ্লয়টেশন কমে আসছে। ক্লিয়ার? জয়েন্ট স্টক কোম্পানি আবির্ভাবের সাথে সাথে এক্সপ্লয়টেশন কমছে। বোঝা গেল বিষয়টা? এক মিনিট দাঁড়াও তো। এক্সপ্লয়টেশন কমছে, প্রাইভেট প্রপার্টি থাকছে, প্রাইভেট প্রপার্টি কিন্তু অ্যাবলিশড হয়ে যাচ্ছে না, যেটা যেটা মার্কস মনে করেছেন জয়েন্ট স্টক কোম্পানি আসার সাথে সাথে প্রাইভেট প্রপার্টি সাথে সাথে ক্যাপিটালিজম অ্যাবলিশড হয়ে যাবে, ক্যাপিটালিজম থাকবে না, আমরা একটা শ্রেণীহীন সমাজের দিকে যাত্রা করব। ড্যারেনফ বলছেন না, ক্যাপিটালিজম বা পুঁজিবাদ থাকছে। ক্লিয়ার? ইকোনমিক সিস্টেমটা একই থাকছে, শুধু এক্সপ্লোরেশনটা কমে যাচ্ছে এবং
এই দুটো বিষয় আলাদা হয়ে যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে আরেকবার স্যার আমি স্যার বলো। সেটা বলছি, ওই রিলায়েন্সের উদাহরণটার ক্ষেত্রে হ্যাঁ আম্বানি যদি ক্যাপিটাল যদি 30% হোল্ড করে আর হ্যাঁ বাইরের কোনো ব্যক্তি এসে যদি 40% হোল্ড করে, তাহলে ওই কোম্পানির সিদ্ধান্তটা কে নেবে? যার ইকোনমি বেশি আছে সে, নাকি যে না, কোম্পানিটা তৈরি ইয়ে, করেছিল সে? মুকেশ আম্বানি নেবে। তার যদি মুকে- ক্যাপিটাল কম থাকে, 30% যদি থাকে, তাহলেও সেই নেবে। আর সেটা বাইরের সেটা সেটা ম্যাটার করছে না। একটা জয়েন্ট স্টক কোম্পানি বা এই যে কোম্পানিগুলোর ইয়ে হচ্ছে যে যিনি মালিক তিনি সব থেকে বেশি ধরো 49% শেয়ার হোল্ড করতে পারে। ঠিক আছে? 49% শেয়ার হোল্ড করতে পারে, বাকিটা সে শেয়ারটা ছাড়বে। 51% মার্কেটে শেয়ার ছাড়া আছে। এই 51% শেয়ারে কিন্তু কোনো একজন ব্যক্তি হোল্ড করে না, সেটা প্রচুর অসংখ্য ব্যক্তি হোল্ড করে আছে। হুম, হ্যাঁ স্যার। না, আমি বলছি যে হ্যাঁ 49% থেকে কমিয়ে ও যদি 30% হোল্ড করে, আর বাকি কোনো বাইরের কোনো ব্যক্তি যদি 31% হোল্ড করে, বাইরের কোনো ব্যক্তি ওর থেকে বেশি যদি হোল্ড করে, তাহলে কি সিদ্ধান্তটা আম্বানি নিতে পারে নাকি বাইরের সেই ব্যক্তি নিতে পারে যার না, ইকোনমি বেশি ওই আছে? যে তখন এই যে প্রাইভেটাইজেশন হচ্ছে কিভাবে? প্রাইভেটাইজেশন তো এইভাবেই হচ্ছে, অর্থাৎ সে কোম্পানি তখন ওই প্রাইভেটাইজেশন বলতে বলতে কি, প্রায় এই যে ধরো ধরো কোল মিল বা রেলওয়ে প্রাইভেটাইজেশন হচ্ছে না, ও প্রাইভেট এদের তো একটা একটা শেয়ার ছিল, সেই শেয়ারটা কমিয়ে দিচ্ছে এবং অন্য কোম্পানি যে শেয়ারটা কিনে নিচ্ছে, তখন মালিকটা কিন্তু সেই হয়ে যাচ্ছে। ম্যাক্সিমাম যে হোল্ড করবে সে মালিকটা হবে। ইকোনমি বেশি সে মালিক হচ্ছে। হ্যাঁ, সে তখন কন্ট্রোলটা করবে। ক্লিয়ার? হ্যাঁ, এই যে ধরো ইয়ে কোল, এই যে তোমার কয়লার শেয়ার ছেড়ে দিচ্ছে, কয়লার কয়লার যে বিভিন্ন খাদানগুলোকে নিলাম করে দিচ্ছে, বা কয়লা খাদানের যে গভর্নমেন্টের যে শেয়ার ছিল সেই শেয়ারটা গভর্নমেন্ট কমিয়ে দিচ্ছে, আদানি কিনে নিচ্ছে সেই শেয়ারগুলো। এবং আদানি যখনই ম্যাক্সিমাম শেয়ার কিনে নেবে তখন কিন্তু সেটা আদানি কন্ট্রোল করবে বিষয়টা। ঠিক আছে? সেটা সরকার কন্ট্রোল করতে পারবে না। স্যার, ঠিক আছে। স্যার মানে শেয়ারটা যার কাছে বেশি থাকছে স্যার সেই তাহলে কন্ট্রোল করবে, হ্যাঁ সেই ডিসিশন নেবে। হ্যাঁ হ্যাঁ, বলো। স্যার আরেকবার বলুন। কোনটা বলবো বলো? যেটা বললাম আমি দিয়েছিলাম একবার। হুম, শুনতে পাচ্ছি না কি? একবার বলুন, যেখানটা বললেন একবার বেরিয়েছি। একবার বলুন, যেখানটা বলছিলেন বেরিয়ে গেলাম আমি একবার। আচ্ছা, যেটা বলছিলাম যে জয়েন্ট স্টক কোম্পানি আসার পর মার্কস ভেবেছিলেন যে এটা হচ্ছে হাফওয়ে টু ক্লাসলেস সোসাইটি, অর্থাৎ এটা এই জয়েন্ট স্টক কোম্পানি আসার ফলে কোনো ব্যক্তিগত কোনো ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে যেহেতু পুরো প্রপার্টিটা বা পুরো ক্যাপিটালটা হোল্ড করা সম্ভব হবে না, এবং একটা সোশ্যাল ক্যাপিটালের জন্ম হচ্ছে, এবং মার্কস মনে করেছিলেন যে এটাই হচ্ছে আমাদের শ্রেণীহীন সমাজের দিকে যাত্রা, ক্লাসলেস সোসাইটির দিকে যাত্রা, পুঁজিবাদ সমাজ আস্তে আস্তে থাকবে না আর। ড্যারেন্ডফ বলছেন না, সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে, একজন ব্যক্তির পক্ষে পুরোটা হোল্ড করা সম্ভব হচ্ছে না, কিন্তু ক্যাপিটালিজম থাকছে, পুঁজিবাদ থাকছে। এটাকে পোস্ট ক্যাপিটালিস্ট সোসাইটি বলছে, যেখানে ওনারশিপ এবং কন্ট্রোল করার সামর্থ্য দুটো বদলে যাচ্ছে। ওনারশিপের ক্ষেত্রে সোশ্যাল ক্যাপিটাল হচ্ছে রিলায়েন্সের রিলায়েন্সের শেয়ার আমিও কিনতে পারি, তুমিও কিনতে পারো, মুকেশ আম্বানিরও শেয়ার আছে, কিন্তু ডিসিশনটা নিচ্ছেন কে? মুকেশ আম্বানি। এসবিআই শেয়ার আমারও কেনা আছে, তোমারও কেনা আছে, এসবিআই কিন্তু একটা গভর্নমেন্ট সেক্টর, ডিসিশন নিচ্ছেন কিন্তু এসবিআই গভর্নমেন্ট, সরকার। সরকার যখন সেই শেয়ার, এসবিআই যদি প্রাইভেটাইজেশন হয়, যদি সরকার তার 49% যত পার্সেন্ট শেয়ার আছে ম্যাক্সিমাম শেয়ার, সেটা যদি ছেড়ে দেয়, যদি কোনো গভর্নমেন্ট যদি কোনো প্রাইভেট কোম্পানি বা কোনো ব্যক্তি, কোম্পানি বেসিক্যালি কেনে, কোম্পানি যদি সেটাকে কিনে নেয়, তখন কিন্তু সেই কোম্পানি সেটাকে কন্ট্রোল করবে, তখন এসবিআই কিন্তু সেই কোম্পানির হয়ে যাবে, যে ম্যাক্সিমাম শেয়ার হোল্ড করছে তিনি সেটাকে কন্ট্রোল করছেন। বোঝা গেল বিষয়টা? অর্থাৎ মার্কসের শ্রেণী সম্পর্কিত যে ধারণা, এই যে টু বেস্ট, মানে দুটো শ্রেণী সম্পর্কিত ধারণা, যে যে তোমার একটা হচ্ছে শাসক, একটা রুলিং ক্লাস আর সাবজেক্ট ক্লাস, এবং মার্কস বলেছেন যে রুলিং ক্লাস আর ক্লাস ফরমেশনটা কি হচ্ছে না, মিনস অফ প্রোডাকশনটাকে মালিকানা কেন্দ্র করে, এবং তিনি এই মিনস অফ প্রোডাকশনের মালিকানা এবং নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই দুটোকে আলাদা করেন। তিনি বলছেন যার মালিকানা সেই নিয়ন্ত্রণ করছে, আমার জমি আছে আমি বলছি এখানে কি চাষ হবে। এটা এই থিওরি দ্বারা মার্কসের এই তত্ত্ব দ্বারা বেসিক্যালি 19th সেঞ্চুরিকে আমরা
ডেসক্রাইব করতে পারবো, কিন্তু 20th সেঞ্চুরিতে যখন এই জয়েন্ট স্টক কোম্পানি চলে আসছে, সেই সেই সোসাইটিকে আমরা মার্কসের থিওরি দ্বারা ডেসক্রাইব করতে পারি না। ক্লিয়ার, বোঝা গেল বিষয়টা? এবার কি কি স্ট্রাকচারাল চেঞ্জ আছে সেগুলো আমি আলোচনা করছি। তো ড্যারনফ বলছেন যে এই যে চেঞ্জটা আসছে ক্যাপিটাল সোসাইটিতে, এবং এটা বেসিক্যালি একটা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, এবং ক্যাপিটাল সোসাইটি ইজ দ্য ওয়ান কাইন্ড অফ ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। এবং ড্যারনফ বলছেন যে এই সেপারেশন অফ ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলটাকে, যেটাকে তিনি বলছেন ডিকম্পোজিশন অফ ক্যাপিটাল, ক্যাপিটালটা ভেঙে যাচ্ছে, কোনো একজন ব্যক্তির কাছে পুরো ক্যাপিটালটা থাকছে না। ঠিক আছে? এটাকে তিনি বলছেন ডিকম্পোজিশন অফ ক্যাপিটাল। অর্থাৎ, এবং প্রপার্টি বা সম্পত্তির মালিকানা যারা, তারাই সবটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে শেয়ার হোল্ডার আসছে, এখানে ম্যানেজার আসছে, বোর্ড অফ ডিরেক্টর আসছে, তারা বিষয়টা সিদ্ধান্ত নিচ্ছে, তারা অথরিটি হচ্ছে, তারা অথরিটি হয়ে দাঁড়াচ্ছে, তারা বিভিন্ন ডিসিশন নিচ্ছে কোম্পানি সম্পর্কে। Clear? এবং এই ডিকম্পোজিশন লেবারের সাথে কিন্তু ডিকম্পোজিশন অফ ক্যাপিটালের সাথে কিন্তু ডিকম্পোজিশন লেবারও আসছে। Clear? অর্থাৎ মার্কস যেটা বলেছেন, যে মার্কস বেসিক্যালি যে দুটো ক্লাসের কথা বলছেন, তো একটা হচ্ছে মালিক আর একটা হচ্ছে শ্রমিক। এই শ্রমিক শ্রেণীর মধ্যে কিন্তু ড্যারনফ আরো ভাগ করেছেন। মার্কস কিন্তু পুরোটাকে আনস্কিল দেখেছেন, কিন্তু প্রেজেন্ট সোসাইটিতে কিন্তু পুরোটাই কিন্তু ফ্যাক্টরি লেভেল, পুরোটাই কিন্তু আনস্কিল নয়, সেখানে কিন্তু ভাগ রয়েছে স্কিল, সেমি স্কিল, আনস্কিল। ধরো যে যে ইঞ্জিনিয়ার বা যে ধরো কোনো একটা টেকনিশিয়ান, সে কিন্তু স্কিল্ড, সে কিন্তু অনেক দক্ষ। আবার সেমি স্কিল আছে যারা ততটা দক্ষ নয়। আবার কেউ কেউ আনস্কিল আছে যারা ততটা সে টেকনিক্যালি দক্ষ নয়। এবং এই সোসাইটিতে নিউ মিডল ক্লাস রিমার্জ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে। ক্লিয়ার? একটা নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হচ্ছে, যেগুলোকে বলা হচ্ছে হোয়াইট কালার ওয়ার্ক, যারা ডিসিশন মেকিং নিয়ে থাকে। হোয়াইট কালার ওয়ার্ক, স্বাধীন পেশাজীবী শ্রেণী। ক্লিয়ার? এবং এখানে বিভিন্ন সোশ্যাল মোবিলিটি আসছে, ইকুয়ালিটি আসছে একদিকে, এবং ইনস্টিটিউশনালাইজেশন অফ ক্লাস কনফ্লিক্ট, যেখানে এডুকেশনের দ্বারা একটা সোশ্যাল মোবিলিটি দেখা যাচ্ছে। যে যে শ্রমিক হিসাবে জন্মগ্রহণ, সে এডুকেশনের দ্বারা কিন্তু পরবর্তীকালে সে আনস্কিল থেকে সেমি স্কিল বা স্কিল্ড ওয়ার্কারও পরিণত হতে পারেন, মিডল ক্লাস হতে পারেন, তিনি হোয়াইট কালার ওয়ার্কার হতে পারেন। এখানে একটা আপওয়ার্ড মোবিলিটি দেখা যাচ্ছে। ক্লিয়ার? বোঝা গেল বিষয়টা? এটা হলো মূলত ড্যারেনডফের সাথে মার্কসের ডিফারেন্স। বুঝতে পেরেছো তোমরা? আরো কোনো প্রশ্ন আছে তো বলো। স্যার শেষের পয়েন্টটা কোনটা? আরেকবার বলে দিন। শেষের দিকে যে শেষের পয়েন্ট, পয়েন্টটা। তিনি বলছেন যে এই যে সেপারেশন অফ ওনারশিপ এবং ক্যাপিটাল, ওনারশিপ এবং কন্ট্রোল দুটো যে আলাদা হচ্ছে, এবং সোশ্যাল ক্যাপিটাল যে হচ্ছে, প্রাইভেট ক্যাপিটাল ভেঙে যাচ্ছে, এটাকে তিনি ডিকম্পোজিশন অফ ক্যাপিটাল বলছেন। ক্লিয়ার? এবং তিনি বলছেন যে এখানে বিভিন্ন যে প্রপার্টি কিন্তু অথরিটি বা কর্তৃত্বের নির্দেশক নয়, যার প্রপার্টি আছে সেই কর্তৃত্ব বজায় রাখছে সেটা নয়। এখানে বিভিন্ন শেয়ার হোল্ডার থাকছে, বিভিন্ন ম্যানেজারিয়াল পোস্ট তৈরি হচ্ছে, বিভিন্ন বোর্ড অফ ডিরেক্টর থাকছে, তারা ডিসিশন নিচ্ছে, তারা অথরিটিতে পরিণত হচ্ছে, তারা বিভিন্ন কর্তৃত্বমূলক সিদ্ধান্তগুলো নিয়ে থাকছেন। ক্লিয়ার? এবং এই ফ্যাক্টরি লেবাররা যে এই ডিকম্পোজিশন অফ লেবারের সাথে ডিকম্পোজিশন অফ ক্যাপিটালের সাথে, ক্যাপিটাল যেমন ভেঙে যাচ্ছে, লেবারদেরও এরকম বিভিন্ন শ্রেণী বিভাজন তৈরি হচ্ছে, স্কিল লেবার, আনস্কিল লেবার, সেমি স্কিল লেবার। ক্লিয়ার? যেগুলো কিন্তু আমরা মার্কসের আলোচনাটা পাই না। মার্কস শ্রমিক শ্রেণী বলেছেন, শ্রমিক শ্রেণীর মধ্যে যে ভাগ রয়েছে সেগুলো মার্কসের আলোচনাটা আমরা পাই না, তাই তো? আমরা মার্কসের আলোচনাতে কিন্তু স্কিল্ড লেবার বলে কিছু পাই না, আনস্কিল লেবার বলে কিছু পাই না, সেমি স্কিল লেবার বলে কিছু পাই না। কিন্তু ড্যারেনডফ এগুলো বলছে 20th সেঞ্চুরিতে দাঁড়িয়ে সেগুলো হচ্ছে। এখানে একটা তোমার একটা আপওয়ার্ড মোবিলিটি দেখা যাচ্ছে,
যেখানে শ্রমিক শ্রেণীরা বা যে কোনো শ্রেণীর মানুষে এডুকেশনের দ্বারা আপওয়ার্ড মোবিলিটি, সে তার অবস্থানের উন্নতি ঘটাতে পারে। সে হয়তো আনস্কিল লেবার, সে কিন্তু টেকনোলজি বা বিভিন্ন টেকনিক্স পড়াশোনার মাধ্যমে বা সে কিন্তু তার আনস্কিল থেকে সেমি স্কিল বা স্কিল লেবারে পরিণত হতে পারেন। বোঝা গেছে বিষয়টা? এটাই মোটামুটি ড্যারেন্ডফের সাথে মার্কসের ডিফারেন্স। নেক্সট দিন আমরা মার্কসের যে ড্যারেন্ডফের যে তত্ত্ব আছেন, যে ড্যারেন্ডফ দ্বন্দ্ব তত্ত্ব বা কনফ্লিক্ট থিওরি সম্পর্কে কি বলেছেন, সেটা আমরা নেক্সট দিন আমরা জানবো। ক্লিয়ার? আর আজকে আমি তোমাদের দুটো নোট, এই দুটো নোট দিয়ে দেবো। বোঝা গেল বিষয়টা? হ্যাঁ স্যার, ডায়াগ্রাম কোথা থেকে পড়বো আমরা? বই? ড্যারেন্ডফের আমি তোমাদের বই বলে দেবো, হ্যাঁ। আগে ইয়ে বইটা তোমরা ওই স্যার যেটা বলেছেন ওই বইটা কিনে না, ওই বই দেখো ড্যারেন্ডফ থাকতে পারে, আমি বাংলা বইটা জানি না ওটা আছে কিনা, ওটা তোমরা কিনে নেবে, হ্যাঁ। তারা ক্লাসটা করেছো তো? হ্যাঁ স্যার করেছি স্যার, ওই কৃষ্ণদাস চট্টোপাধ্যায় বা এরকম কিছু একটা